আগের মাইল ফলক রায়। তো আমরা এই বিষয়ে আজকে এমন এক সময় আলাপ করছি যে আজকে আসলে আরো একটা মাইল ফলক রায় আজকে হয়েছে, যেটাও বিচার বিভাগের স্বাধীনতার সাথে সম্পৃক্ত। আমাদের এখানে স্টেজে পপুলার ডিমান্ড হচ্ছে আমাদের সিনিয়র ব্যারিস্টার ফিদা কামাল এখানে আছেন, ওনাকে আমরা ওইদিকে দেখতে চাচ্ছি না। উই আর অল ফিলিং এম্বারেসড বাই দ্যাট। আপনি চলে আসবেন। উই ওয়ান্ট ইউ টু বি হিয়ার। নো, প্লিজ কাম। থ্যাংক ইউ। শরীফ, ইউ ক্যারি অন। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম যে আমরা একটা বিচার বিভাগের স্বাধীনতা এবং হাইকোর্টের মাইল ফলক রায় নিয়ে আলাপ করছি, এবং আজকে আরেকটা মাইল ফলক দিন। কারণ আজকে আপনারা হয়তো দেখে থাকবেন নিউজ মিডিয়াতে যে আজকে ত্রয়োদশ সংশোধনীর যে রায় আগে দেওয়া হয়েছিল, ত্রয়োদশ সংশোধনী বাতিল করে সেই রায়ের পুনর্বিবেচনার যে মামলা ছিল সেখানে আজকে রায় হয়েছে, এবং বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যে ত্রয়োদশ সংশোধনীকে বাতিল করা হয়েছিল সেই রায়কে আজকে বাতিল করা হয়েছে। তো এটা ঐতিহাসিক, এটা দেশের জন্য ঐতিহাসিক, কারণ এর ফলে এই রায়ের ফলে আমাদের দেশে একটা কর্তৃত্ববাদী ব্যবস্থা সৃষ্টি হয়েছিল, গণতন্ত্র হুমকির মুখে পড়েছিল, বরং বলা যায় গণতন্ত্র ধ্বংসই হয়ে গিয়েছিল। তো সেই দিক থেকে এটা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু এই রায়টা এমনকি আমাদের আজকের যে আলাপের মূল বিষয় বিচার বিভাগের স্বাধীনতা তার সাথেও সম্পর্কিত, কারণ ত্রয়োদশ সংশোধনী রায়ের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে একটা কর্তৃত্ববাদী ব্যবস্থা চালু করে বিচার বিভাগকেও কিন্তু ধ্বংস করা হয়েছিল। তো এটা একটা দিক, এবং দ্বিতীয়ত হলো এই যে বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যে রায়, যার ফলে জনগণের ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নষ্ট হয়ে গিয়েছিল, এবং যেহেতু এই রায় আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে দেয়া হয়েছিল, সেহেতু আমার যেটা মনে হয় এবং মানুষের সাথে আলাপ করে যেটা মনে হয় এবং আইনজীবী হিসাবেও আমার যেটা মনে হয় যে এই বিচারপতি খায়রুল হকের রায়ের ফলে বাংলাদেশের সুপ্রিম কোর্টের উপর বাংলাদেশের মানুষের আস্থা গভীর প্রশ্নের মুখে পড়েছিল, এবং সুপ্রিম কোর্টের ভাবমূর্তিও সংকটের মুখে পড়েছিল। এবং এই আস্থা এবং ভাবমূর্তির সংকট কিন্তু গত 15 বছর ধরে ছিল। তো এই জিনিসটা আজকে সংশোধিত হওয়ার সুযোগ হয়েছে। আমাদের আপিল বিভাগ তাদের বিভাগ হিসাবে 14 বছর আগে করা ভুল আজকে সংশোধন করতে পেরেছেন। তো আমি মনে করি বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে এই রায়টাও খুবই গুরুত্বপূর্ণ। কাজে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ দিনে আরেকটা গুরুত্বপূর্ণ মামলা, 116 ধারা বিষয়ক মামলা, যেটা শিশির বলেছে, সেটা নিয়ে আলাপ করেছি। আর আরও একটা কারণে আজকের দিনটা গুরুত্বপূর্ণ, কারণ আমি খবর পেলাম যে সচিবালয় প্রতিষ্ঠার যে আইন, সেটা উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে। তো সেই দিক থেকে আমার তো বলতেই হয় যে এই অনুষ্ঠানের যারা আয়োজক এবং যাদের চিন্তা এই অনুষ্ঠানটা করা, তো তারা এটা 100% সফল হয়ে গেছেন অনুষ্ঠান শুরু হওয়ার আগেই। অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল যে একটা চাপ সৃষ্টি করা, যাতে করে এই স্বতন্ত্র সচিবালয়ের আইনটি পাশ হয়। তো আমরা অনুষ্ঠানের মাঝখানেই খবর পেলাম যে এটা পাশ হয়ে গেছে। তো ওনাদের বলতে হবে যে ওনাদের সরকারকে বা আমাদের নীতি নির্ধারকদেরকে পারসুয়েট করার ক্ষমতা এত গভীর, এবং ওনাদের কথা এত যুক্তিযুক্ত যে অনুষ্ঠান শুরু করে শেষ করার আগেই আমরা আমাদের অবজেক্টিভটা অ্যাচিভ করে ফেলেছি। তো সেই দিক থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক দিন। পৃথক সচিবালয়ের অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে পাশ হয়েছে, ত্রয়োদশ সংশোধনী রিভিউ আবেদন আজকে আপিল বিভাগ অনুমোদন করেছেন। তো সেই দিক থেকে একটা ঐতিহাসিক দিন।
ঐতিহাসিক দিনে আমরা এটা আলাপ করছি। আর আমরা যেই মামলাটার বিষয়ে মূলত আলাপ করছি 116 ধারা বিষয়ক মামলা। তো এটার বিষয়ে শিশির বলেছে, মনে হয় আমি এখানে এসে পৌঁছানোর আগে চেয়ারও এটা নিয়ে কিছুটা বলেছেন, কাজে আমি ওটা নিয়ে বেশি সময় নষ্ট করব না। তো শুধু আমার পরের কথাগুলোর কনটেক্সট হিসাবে শুধু এটুকু বলতে চাই যে 116 ধারা এটা আমাদের মূল 72-এর সংবিধানে যেভাবে ছিল সেটা ছিল যে অধস্তন আদালতের বিচারকদের সমস্ত বিষয় আশয়, তাদের পদায়ন, পদোন্নতি, বদলি এবং শৃঙ্খলা, এই সমস্ত বিষয়গুলো সুপ্রিম কোর্টের উপরে ন্যস্ত থাকবে। পরবর্তীতে ৪র্থ সংশোধনীর মাধ্যমে এটা সংশোধন করে রাষ্ট্রপতির উপরে এই দায়িত্ব দেয়া হয় এবং আরও পরে রাষ্ট্রপতির উপর এই দায়িত্বটাকে একটু পরিবর্তন করে বলা হয়, তবে রাষ্ট্রপতি এটা প্রধান সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে এই দায়িত্ব পালন করবেন। পরে যখন আমরা সংসদীয় ব্যবস্থায় ফিরে গেলাম তখন রাষ্ট্রপতি যেহেতু প্রধানমন্ত্রীর পরামর্শে সব কাজ করতে হয়, কাজেই কার্যত অধস্তন আদালতের সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রধানমন্ত্রীর অধীনে ছিল এবং মন্ত্রিসভার অধীনে ছিল। এবং যেহেতু এই ক্ষেত্রে যেটা রেলেভেন্ট মিনিস্ট্রি সেটা হলো আইন মন্ত্রণালয়, কাজেই আইন মন্ত্রণালয়ের হাতে ছিল এবং শিশির যে উপযুক্ত কর্তৃপক্ষের কথা বলছিলেন তারা আইন মন্ত্রণালয় এবং মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির কাছে পরামর্শ যেত, সেভাবে এগুলো সব নিয়ন্ত্রিত হতো। কাজেই নির্বাহী বিভাগ এবং খুবই স্পেসিফিক্যালি বললে আইন মন্ত্রণালয় নিচের আদালতের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতেন। তবে সংবিধানে একটা ধারা পঞ্চম সংশোধনী, পঞ্চদশ সংশোধনীতে যুক্ত করা হয়েছিল যে এটা আইন মন্ত্রণালয় সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে করবে। তো এই যে সাংবিধানিক কাঠামো, এর ভেতরে সুপ্রিম কোর্ট নানাভাবে চেষ্টা করেছে যাতে করে নিম্ন আদালতকে স্বাধীন করা যায়, যাতে করে নির্বাহী বিভাগের যে হস্তক্ষেপ এটা বন্ধ করা যায়। তো এটার জন্যে মাইল ফলক মামলা হচ্ছে মাসদার হোসেন, এবং আমরা যারা আইনজীবী আমরা সবাই এই মামলাটা সম্পর্কে জানি, মাসদার হোসেন। তো ওখানে যেটা বলেছিল যে এই যে পরামর্শক্রমে কাজ করার কথা, যে নির্বাহী বিভাগ রাষ্ট্রপতি বা যখন রাষ্ট্রপতিকে পরামর্শ দিচ্ছে প্রধানমন্ত্রী থ্রু আইন মন্ত্রণালয়, ওনারা পরামর্শক্রমে কাজ করবেন। তো মাসদার হোসেন মামলার পুরো বিষয় ছিল যে এই যে পরামর্শ করে কাজ করা, এটার ধরনটা কি, এই পরামর্শটা কি কম্পালসারি, এটা কতটুকু বাধ্যতামূলক রাষ্ট্রপতির জন্য। এবং ওনারা চেষ্টা করেছেন এই সাংবিধানিক কাঠামোর মধ্যে সুপ্রিম কোর্টকে একটা কর্তৃত্ব দেওয়ার। কিন্তু বারবার দেখা গেছে যেহেতু সংবিধানে এভাবে লেখা আছে যে পরামর্শক্রমে, কিন্তু মূল দায়িত্বটা রাষ্ট্রপতির কাছে, কাজেই বারবার দেখা গেছে যে এটা যতই ব্যাখ্যা করার ওনারা চেষ্টা করছেন, এই যে একটা জটিলতা, এটার থেকে বের হয়ে আসা যাচ্ছে না। এবং এই দিক থেকে দেখলে আমি তো মনে করি 116 ধারা নিয়ে সাদ্দাম হোসেন যেই মামলাটা করেছেন এটার তাৎপর্য মাসদার হোসেনের চেয়ে অনেক অনেক বেশি, যদি এই মামলাটার রায় আপিল বিভাগে বহাল থাকে। কারণ এটা এখন মাত্র হাইকোর্টের রায় হয়েছে, আপিল বিভাগ যদি এই রায়টা বহাল রাখে এটার তাৎপর্য মাসদার হোসেনের চেয়ে বহু বহু গুণ বেশি। কারণ এই রায়ের ফলে নিম্ন আদালতের কর্তৃত্ব সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের উপরে ন্যস্ত হয়েছে। কাজে এখানে আর পরামর্শের কিছু নেই, সুপ্রিম কোর্টই নিম্ন আদালতকে নিয়ন্ত্রণ করবে। কাজেই এটার সিগনিফিক্যান্স খুবই গভীর, এবং আমরা তো মাসদার হোসেনকে খুবই একটা সেলিব্রেটেড মামলা বলে মনে করি, সেই তুলনায় সাদ্দাম হোসেন মামলা আমার তো মনে হয় আরও বেশি সিগনিফিক্যান্ট, যদি এটা টিকতে পারে আপিল বিভাগে। এবং শিশিরও মনে হয় এটা বলেছে, পঞ্চম সংশোধনী, ষোড়শ সংশোধনী, প্রত্যেকটা মামলায় আপিল বিভাগ বারবার বলছিল যে 116কে অ্যাড্রেস না করে এই বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কিন্তু ওনারা এগুলো তখন অ্যাড্রেস করতে পারেননি, কারণ 116 বিষয়টা পঞ্চম বা ষোড়শ সংশোধনী মামলায় আপিল বিভাগের সামনে ছিল না। যাই হোক, এখন এটা হাইকোর্ট বিভাগে সিদ্ধান্ত হয়েছে, এই সিদ্ধান্ত আপিল বিভাগে যাবে।
আপিল বিভাগ এটা বহাল রাখলে আমি তো মনে করি এটা একটা মাইল ফলক অর্জন হবে। এবং আরেকটা মাইল ফলক অর্জন তো আজকে হয়েছে যে একটা স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা হবে। তো স্বতন্ত্র সচিবালয়ের ব্যাপারে আমরা যখন এই 116 মামলার শুনানি করছিলাম তখন আমরা খুব অদ্ভুত কিছু যুক্তিতর্ক আর যারা আমাদের বিপক্ষ পজিশন আর্গু করছিলেন তাদের কাছ থেকে পেয়েছিলাম। যেমন একটা হলো যে এটা যদি স্বতন্ত্র হয়ে যায় তাহলে এরা এক ধরনের কর্তৃত্ববাদী হয়ে যাবে, এবং মন্ত্রণালয়েরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে দেশের বিচার বিভাগের ব্যাপারে, কারণ এটা তো আইন মন্ত্রণালয়, কাজেই ওর একটা ওভারঅল ভূমিকা আছে, এবং কাজে এটাকে সম্পূর্ণ পৃথক করা যাবে না। এতে করে এক ধরনের কোঅর্ডিনেশনের অভাব তৈরি হবে, এবং সুপ্রিম কোর্টের যেই অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার সেটা এক ধরনের কর্তৃত্বপরায়ণ হয়ে যেতে পারে। তখন আমরা যেটা বলেছিলাম সহজ উত্তর, যে এগুলো জিনিস কিন্তু আপনি রুলসের মাধ্যমে অ্যাড্রেস করতে পারেন, যে আপনি রুলসে যখন সার্ভিস রুলস করবেন বা ডিসিপ্লিনারি রুলস করবেন আপনি মন্ত্রণালয়কে একটা ভূমিকা দিবেন। তারপরে আপনি বিভিন্ন কোঅর্ডিনেশন কমিটি করতে পারেন যেখানে মন্ত্রণালয় এবং সুপ্রিম কোর্টের মধ্যে কোঅর্ডিনেশন করা যাবে। কাজেই এগুলো জিনিস বাইলসে অ্যাড্রেস করা সম্ভব, অ্যাক্ট অফ পার্লামেন্টে অ্যাড্রেস করা সম্ভব। তার মানে এই নয় যে আপনি 116কে 1972-এর অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবেন না। ইনফ্যাক্ট এটা তো সেই অবস্থায় ছিল, 72 থেকে 75 3 বছর ওই অবস্থাতেই ছিল। কাজেই এগুলোকে আমরা এভাবে অ্যাড্রেস করেছিলাম। এবং আরও ইন্টারেস্টিংলি, এখন সময় কম, আপনারা হয়তো যখন রায় বের হবে পড়তে পারবেন, আমরা আরও খুব অদ্ভুত সব যুক্তিতর্কের মুখোমুখি হয়েছিলাম সরকারের থেকে, এবং আরও একজন পক্ষ ওখানে যুক্ত হয়েছিলেন। তো আমরা যাই হোক ওগুলো একটা করে সব উত্তর দিতে পেরেছি, এবং আমরা খুব ভালো রায় পেয়েছি আমি মনে করব। তো আমি প্রায় শেষের দিকে চলে এসেছি, আর 1-2 মিনিট সময় আছে, 1-2 মিনিট। তো সেটা হলো, এখন আমরা যদি আমাদের দেশে গত 1 বছর সময়ে যা কিছু হয়েছে তার দিকে তাকাই, আমরা দেখব যে অনেক কিছু হয়েছে। দুটো রিফর্ম তো আমরা এখনই আলাপ করলাম। একটা কোর্টের মাধ্যমে যে 116 ধারাকে 72-এর অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া, এটা এক ধরনের কোর্টের মাধ্যমে কনস্টিটিউশনাল রিফর্ম। তারপরে দীর্ঘদিন আমাদের একটা ইচ্ছা ছিল যে উচ্চ আদালতে বিচারক নিয়োগের ব্যাপারে একটা সুন্দর আইন হবে, সেটা হয়েছে, এবং সর্বশেষ নিয়োগও সেই আইন অনুসারে হয়েছে। এবং আজকে স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার জন্য আইন হয়েছে, এবং আমি যেটা শুনলাম যে আইনটা বেশ ভালো হয়েছে এইভাবে যে এখানে সুপ্রিম কোর্টের খরচ তো বটেই, নিম্ন আদালতের অনেক খরচও কনসলিডেটেড ফান্ডের সাথে অ্যাটাচ করা হয়েছে, সংযুক্ত তহবিল থেকে এগুলো আসবে। এবং এই যে সচিবালয়, তারা সম্পূর্ণভাবে নিম্ন আদালতকে সুপারভাইজ করবেন, যেটা আমাদের সংবিধানেও একটা ধারা আছে যে উচ্চ আদালত নিম্ন আদালতের সুপারভাইজারি অথরিটি হিসাবে কাজ করবে। তো এই সুপ্রিম কোর্ট, এই সচিবালয়ের মাধ্যমে এখন এগুলো করা যাবে। তারপরে এখানে আমি যেটা শুনেছি অনেক ফাইন্যান্সিয়াল অটোনমিও দেওয়া হয়েছে, চিফ জাস্টিসকে 50 কোটি টাকার মতন প্রকল্প নিজে অনুমোদন করার ক্ষমতা দেওয়া হয়েছে। তো এইগুলো আমি শুনলাম যে বেশ ভালো রায় হয়েছে। অনেক রেজিস্ট্যান্স হয়েছিল, অনেক দিন ধরে আটকে ছিল। যাই হোক, যেমন আমি বলছিলাম এই অনুষ্ঠানটা ম্যাজিকের মতো কাজ করেছে। সো একটা সুন্দর আইন আমি শুনতে পাচ্ছি যে হয়েছে। তো সেটা বলে টলে আমি আরেকটা শেষ কথা আমি যেটা বলবো, যে অনেকগুলো রিফর্ম আমাদের হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আমরা কনস্টিটিউশনাল রিফর্ম বলি, লিগ্যাল রিফর্ম বলি, ইনস্টিটিউশনাল রিফর্ম বলি, রিফর্মগুলো কিন্তু আসলে কাজ করবে না যদি না যারা এই প্রতিষ্ঠানগুলোতে বসেন, যারা এগুলো থেকে চালান, তারা তাদের সাংবিধানিক দায়িত্ব বুঝে সেই অনুযায়ী কাজ করেন। কারণ আপনার কোনো জুডিশিয়ারিতে তো একটা জাস্টিস ডিসপেন্সেশন মেশিন বলে কোনো কিছু আপনি এখনো বসাতে পারেন নাই। হয়তো 100 বছর পরে এআই ওই লেভেলে যাবে, আমরা ওই রকম কিছু পাবো, আপনি জিনিস ঢুকিয়ে দিবেন, একটা রায় পেয়ে যাবেন। কিন্তু এখনো তো এই অবস্থায় আমরা পৌঁছাই নাই যে আপনি সব কিছু একটা মেশিনে ঢুকিয়ে দিলেন, একটা বিচার আপনি পেয়ে গেলেন।
কাজেই এগুলো যত প্রাতিষ্ঠানিক আইনি সাংবিধানিক সংস্কারই আমরা করি না কেন, শেষ পর্যন্ত এটা মানুষের এজেন্সির মাধ্যমে কাজগুলো হয়, এবং এই মানুষগুলোকে তাদের যে সাংবিধানিক দায়িত্ব, আইনগত দায়িত্ব, সেটা বুঝতে হবে। এবং সেটার জন্য আমাদের সেই ধরনের বিচারক তো লাগবে, আইনজীবীও লাগবে। এবং আমি তো মনে করি যত রিফর্মই আমরা করি না কেন, আমাদের সেই ধরনের বিচারক এবং সেই ধরনের ক্যাপাসিটি বিল্ডিং ছাড়া এই সমস্ত পৃথক সচিবালয়, আইনি সংস্কার কোনো কিছুই কাজ করবে না। তো সেই জন্য আমি জাস্ট একটা সুন্দর প্যাসেজ আপনাদের অনুমতি নিয়ে পড়ি, কারণ আমাদের এখানে অনেক আইনজীবী আছেন যারা হয়তো ভবিষ্যতে বিচারক হবেন। তো আর বিচারকরা কিভাবে আচরণ করবেন, আমি এটা আইনজীবী হিসেবে বলতে গেলে অনেক বিচারক হয়তো অফেন্ডেডও হতে পারেন। তো সেই জন্য আমি ভারতের সুপ্রিম কোর্টের বিচারক ভেঙ্কটারামিয়ার একটা সুন্দর উক্তি আপনাদেরকে পড়ে শুনিয়ে শেষ করছি, যে শেষ পর্যন্ত সবকিছু নির্ভর করে যে একজন বিচারক তার বিচারিক মনোবৃত্তি নিয়ে কাজটা করছেন কিনা। তো এটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে যে শেষ পর্যন্ত আসলে এটা নির্ভর করে বিচারকের উপর। আপনি অনেক সংস্কার করতে পারেন, হ্যাঁ, তবে সংস্কারও গুরুত্বপূর্ণ, কারণ সেটা একটা এনেবলিং এনভায়রনমেন্ট তৈরি করে বিচারককে স্বাধীনভাবে কাজ করার জন্য। তো এটা পরে আমি শেষ করছি, এটা আন্ডারলাইন করার জন্যে যে সংস্কারের চেয়ে এটাও হয়তো আরও বেশি গুরুত্বপূর্ণ, এবং আমরা আশা করব এক সময় আমরা এই ধরনের বিচারক পাবো। তো এখানে উনি যেটা বলছিলেন, but if the judiciary should be really independent, something more is necessary, and that we have to seek in the judge himself and not outside. A judge should be independent of himself. A judge is a human being who is a bundle of passions and prejudices, likes and dislikes, affection and ill will, hatred and contempt, and fear and recklessness. In order to be a successful judge, these elements should be curbed and kept under restraint, and that is possible only by education, training, continued practice, and cultivation of a sense of humility and dedication to duty. These curbs can neither be brought in the market or injected into human system by the written or unwritten laws. If these things are there, even if any of the protective measures provided by the Constitution and the laws go away, the independence of the judiciary will not suffer. But with all these measures being there, still a judge may not be independent. It is the inner strength of judges alone that can save the judiciary. So I would hope যে আমরা যে সমস্ত রিফর্ম করছি, that would enable to have judges like that, and also to have counsel who would assist judges like that with